ক্লাসটাকে রেকর্ড করা হচ্ছে? এই যে রেকর্ড শুরু করছি আমি এখন থেকে। স্যার আমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট টাইপের কাজ দিয়েছিলেন, এটা আমরা হ্যাঁ হ্যাঁ করেছি হ্যাঁ কিন্তু সাবমিট করার জন্য সাবমিট করো, হ্যাঁ বুঝতে পারছি। আমি আসলে তোমাদের সিআর এর নাম্বারটা আমার কাছে নাই, আমি না মানে তোমাদের সাথে যোগাযোগ করতে পারি নাই তখন। তো সিআর তুমি আমাকে একটু তোমার নাম্বারটা আমাকে দিও তো। সিআর রোল 11 না? ইয়েস স্যার, মেসেজ অপশনে দিব। হ্যাঁ দিয়ে রাখ, মানে টিমসেই দিয়ে রাখো মেসেজ অপশনে। আরেকজন সিআর মনে হয় কত রোল ওর? 13। হ্যাঁ 13। আরেকজন তোমাদের দুইজন সিআর না শুনছিলাম আমি। জি স্যার। হ্যাঁ হ্যাঁ তুমি তো মনে হয়, তোমার রোল কত? স্যার 13। 13, মানে 11 আর 13। জি স্যার। আচ্ছা ঠিক আছে। তো তোমরা দুইজনই আমাকে একটু নাম্বারটা দিয়ে রাখো, কারণ আমি আসলে ফোন দিয়ে আর কি কথা বলে তারপরে দিতে চাচ্ছিলাম যে তোমরা করছো কিনা বা কিছু। তো আর কি দেখি যে আসলে আমি নাম্বারটা নেই বা সেভ করি নেই বা কোনো একটা কিছু, যাই হোক সমস্যা নাই। ঠিক আছে, লেকচার কি স্লাইড দেখা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা হ্যাঁ, আজকের যে লেকচারটা সেটা হচ্ছে ক্রিস্টাল স্ট্রাকচারেরই, মানে হচ্ছে আমরা যে এতদিন অলরেডি 3টা ক্লাস ক্রিস্টাল স্ট্রাকচার সম্পর্কে পড়লাম, বাট ওইখানে ছিল যেটা সেটা হচ্ছে মেটালের ক্রিস্টাল স্ট্রাকচার সম্পর্কে পড়ছি আমরা। ঠিক আছে, মানে পার্টিকুলারলি মেটাল। আর আমাদের আজকের লেকচারটা পার্টিকুলারলি হচ্ছে সিরামিকের ক্রিস্টাল স্ট্রাকচার নিয়ে পড়বো। তো এই ক্রিস্টাল স্ট্রাকচারটা মোটামুটি আমাদের এই কোর্সের অনেক বড় একটা পার্ট, মানে অ্যাটলিস্ট 5-6টা 4টা 5টা ক্লাস আর কি এই ক্রিস্টাল স্ট্রাকচার নিয়ে হয়। তো এই জন্য আমি একে ভাগ করে আর কি, যে মানে সিরামিকেরটা আলাদা করে তোমাদেরকে দেখাচ্ছি আর কি। ঠিক আছে, ওকে এখন আমরা শুরু করতেছি। দেখো আচ্ছা, এর আগে একটু বলে নেই, তোমরা কি সিরামিক বলতে বুঝো, মানে সিরামিক ম্যাটেরিয়ালসটা কি টাইপ, এটা কি তোমাদের আইডিয়া আছে কারো কোনো? স্যার ব্রিটল ম্যাটেরিয়াল। হ্যাঁ অবশ্যই ব্রিটল। হ্যাঁ আর 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 কেউ কিছু, মানে সবাই একটা একটা করে কিছু বল। ক্রিস্টালাইন ইনঅর্গানিক ম্যাটেরিয়াল। আচ্ছা ঠিক আছে, দেন স্যার এটা প্লাস্টিক ডিফর্মেশন হয় না। আর কিছু? হার্ডনেস অনেক বেশি। এটা হার্ডনেস স্যার বেশি। স্টিফনেস অনেক বেশি। ডাক্টিলিটি কম। আচ্ছা মোটামুটি তোমাদের আইডিয়া আছে, আমি বুঝতে পারতেছি। কারণ স্ট্রেন কম। হ্যাঁ, কারণ তোমাদের হচ্ছে আরেকজন, মানে ডক্টর মাহবুব হাসান স্যার মনে হয় যে এই পার্টটা পড়াচ্ছে, ওইখানে ইন্ট্রোডাকশনের যে পার্ট ওইখানে অ্যাটলিস্ট সিরামিক সম্পর্কে একটু আলোচনা ছিল, রাইট নাকি? মানে অ্যাটলিস্ট আইডিয়া। Yes, sir. হ্যাঁ, তো আমি ওইখানে যাচ্ছি না। আমাদের মেইনটা হচ্ছে যে শুধুমাত্র স্ট্রাকচারটা কিরকম। সিরামিকেরটা অবশ্যই একটু ডিফারেন্ট দেখবো আমরা তখন, আর কি আর একটু ডিটেলসে যাবো আর কি। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। তো সরি তো আমাদের ফার্স্টে যদি বলি যে অ্যাটমিক স্কেল স্ট্রাকচারের কথা যদি চিন্তা করো, তাহলে দুই ধরনের স্ট্রাকচার পাবা, দেখবা একটা হচ্ছে ক্রিস্টালাইন স্ট্রাকচার। আমরা কিন্তু ক্রিস্টালাইন স্ট্রাকচার মানে জানি সেটা হচ্ছে যে অ্যাটমিক অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে পিরিয়ডিক, লাইক সেম প্যাটার্নেই অ্যাটম গুলা মানে তোমার থাকবে। সো দ্যাট ইজ কল, হ্যাঁ, সো দ্যাট ইজ কল ক্রিস্টালাইন স্ট্রাকচার। আর অ্যামরফাস স্ট্রাকচার মানে কি? তোমাদের অ্যামরফাস স্ট্রাকচার মানে হচ্ছে এদের মধ্যে কোনো পিরিয়ডিসিটি নাই, মানে অ্যাটম গুলা সুন্দর মতোই আছে কিন্তু তাদের পিরিয়ডিসিটি নাই। লাইক এই পাশে যেভাবে আছে দেখবা তার পাশের অ্যাটমটা একই ডিস্টেন্সে নাই তার থেকে, বা এই ধরনের, মানে অ্যাটমিক অ্যারেঞ্জমেন্টটা নট পিরিয়ডিক, দ্যাট ইজ কল অ্যামরফাস। সো আমরা দুইটা মানে ক্রিস্টালাইন অ্যামরফাস কি সেটা অ্যাটলিস্ট জানি। আর যদি লার্জার স্কেলের স্ট্রাকচারের কথা চিন্তা করি তাহলে দেখবো যেটা হচ্ছে শেপ অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট অফ গ্রেইন অর ফেস, এইটার উপর বেস করে ডিফারেন্স থাকবে। আর দ্য সাইজ অ্যান্ড ভলিউম ফ্র্যাকশন অফ দ্য পোর্স, এটার উপর বেস করেও ডিফারেন্স থাকবে। মানে হচ্ছে একদম লার্জার স্কেলে যদি দেখি, মানে খালি চোখে যদি দেখি, তাহলে দেখবো তার গ্রেইন বা ফেজের যে অ্যারেঞ্জমেন্ট বা শেপ সেখানেও ডিফারেন্স থাকবে। আরেকটা হচ্ছে তোমার ওই সিরামিকের মধ্যে কিছু পোর থাকে, ওটা যদিও খালি চোখে দেখা যায় না যদিও, বাট অ্যাকচুয়ালি দেখবো যে তার মধ্যে কিছু পোর থাকতে পারে, সেই পোরের সাইজ এবং ভলিউম ফ্র্যাকশনের উপরেও কিছুটা ডিফারেন্ট থাকতে পারে, যে এটার কম এটার বেশি। So এই ধরনের একটা ভেরিয়েশন আমরা এই সিরামিক স্ট্রাকচারে দেখতে পাই। আর যদি আমরা বলি যে এটার স্ট্রাকচারটা মেটালের থেকে কেন ডিফারেন্ট, বা ম্যাটেরিয়াল থেকে ডিফারেন্ট কিনা, হ্যাঁ সেটার অ্যান্সারটা হচ্ছে হ্যাঁ অবশ্যই ডিফারেন্ট, এবং এটার ভ্যারাইটিটা অনেক বেশি। মানে আমরা দেখবো যে সিরামিকের স্ট্রাকচার কিন্তু 1-2 টাইপের না, অনেক টাইপের হইতে পারে। যদিও আমরা কিছু স্পেসিফিক টাইপের ডিটেলসে যাব, বাট অ্যাকচুয়ালি সিরামিক স্ট্রাকচারের ভ্যারাইটি অনেক বেশি, এবং এটার আরেকটা বড় প্রবলেম হচ্ছে এটার স্ট্রাকচারটা অনেক কমপ্লেক্স। ঠিক আছে, নর্মাল মেটালের মতো এতটা ইজি গোয়িং না,
কিছু কমপ্লেক্স স্ট্রাকচারও কিন্তু আছে। আর এটা কয়েকটা স্ট্রাকচারের আবার এমন মানে ইন্টারেস্টিংলি কয়েকটা স্ট্রাকচারকে নাম দেওয়া হয়েছে হচ্ছে প্রথম যে স্ট্রাকচারটা আবিষ্কার করা হয়েছে বা ডিকোড করা হয়েছে, লাইক রক সল্ট স্ট্রাকচার। মানে আমাদের রক সল্টের মধ্যে দেখা গেছে যে এটার স্ট্রাকচারটা এরকম, তার মানে এই ধরনের স্ট্রাকচার হইলেই নাম দিয়ে দিলাম রক সল্ট স্ট্রাকচার। অথবা কোরান্ডাম স্ট্রাকচার বা Al2O3 বা অ্যালুমিনা আর কি, ওটার আরেকটা নাম কোরান্ডাম। তো কোরান্ডাম স্ট্রাকচার মানে কি, ওই স্ট্রাকচারটা যেরকম দেখতে পাইছি আমি, এই ধরনের আরো যদি কোনো সিরামিকের স্ট্রাকচার দেখতে পাই, সবাই কোরান্ডাম স্ট্রাকচার। সো এটা একটা ইন্টারেস্টিং ফেনোমেনন ফর সিরামিক। এখন আমরা যেটা মেইন আমাদের যে আজকের কিছু কমন সিরামিক স্ট্রাকচারের কথা যদি বলি, একটা হচ্ছে AX টাইপ। হোয়াট ইজ AX টাইপ? AX টাইপ মানে হচ্ছে এটা হচ্ছে সংকেত, ঠিক আছে? যে তোমার যেমন সোডিয়াম ক্লোরাইড NaCl, এটা কিন্তু AX টাইপ। তারপরে হচ্ছে তোমার AX2 টাইপ। তারপরে হচ্ছে তোমার AMBNXP টাইপ। যদি এখন কিছুই বুঝতেছো না, বাট বুঝবা একটু পরে যে আসলে কি, মানে যে এই ধরনের টাইপ বলতে কি বোঝানো হয়েছে। তো এটা আমরা এখনই ডিটেলস যখন যাব তখনই আমরা দেখতে পাবো, ঠিক আছে? আমার মনে হয় এখানে তেমন কিছু কোশ্চেন নাই, এটা জাস্ট ইন্ট্রোডাকশন। এখানে তেমন ডিটেলসে কিছু না, আমরা এখন ডিটেলসে যাব, ঠিক আছে? তা আমি ডিটেলসে যাই। তো ফার্স্টে যেটা একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে AX টাইপ ক্রিস্টাল স্ট্রাকচার। হোয়াট ইজ AX টাইপ ক্রিস্টাল স্ট্রাকচার? সবাই একটু খেয়াল করবা। গত ক্লাসের আইডিয়া মানে গত লেকচারে যদি তোমরা বাসায় একটু পড়ো, আমি আশা করি পড়তেছো তোমরা, তো যদি পড়ো তাহলে এই জিনিসগুলো কিন্তু ক্লিয়ারলি ধরতে পারবা, ঠিক আছে? আর যদি একদমই না পড়ো তাহলে কিন্তু স্টিল তোমার জন্য একটু টাফ হয়ে যাবে, ঠিক আছে? সবাই একটু খেয়াল করো। তো AX টাইপের প্রথম যে স্ট্রাকচারটা নিয়ে আমরা আলোচনা করব, দ্যাট ইজ কল সিজিয়াম ক্লোরাইড স্ট্রাকচার। দেখছো নাম, সিজিয়াম ক্লোরাইডের মধ্যে এই স্ট্রাকচার পাওয়া গেছে, এই জন্য এটার নাম হচ্ছে সিজিয়াম ক্লোরাইড স্ট্রাকচার। এখন আসো সিজিয়াম ক্লোরাইড স্ট্রাকচারটা কি রকম দেখো তো। এই ফিগারটা কি কোনো কিছুর সাথে মিল লাগে তোমাদের এখন পর্যন্ত যে নলেজ আছে? বিসিসির সাথে Body center cube. বডি সেন্টার কিউবিক বডি সেন্টার রাইট Body রাইট center রাইট রাইট। তো এটা আমরা কিন্তু মোটামুটি সবাই জানি যে এটা হচ্ছে বডি সেন্টার কিউবিক। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটাকে যদি তোমরা বলো বডি সেন্টার কিউবিক তাহলে তোমার অ্যান্সারটা ভুল হবে। এবার কোশ্চেন হচ্ছে কেন? তুমি কিন্তু একটা কালারের ডিফারেন্স দেখতে পাচ্ছ, রাইট? মাঝখানে অ্যাটমটা ব্ল্যাক, হ্যাঁ হ্যাঁ, ডিফারেন্ট অ্যাটম, রাইট। সিজিয়াম ক্লোরাইড মিন্স হচ্ছে সিজিয়াম CS আর ক্লোরাইড তো Cl, ঠিক আছে? এখন তাহলে সিজিয়াম ক্লোরাইড হইতে গেলে এটা একটা কম্পাউন্ড। এবার আসো যে এই যে স্ট্রাকচারটা, এই কিউবিক স্ট্রাকচারের কর্নারে 8টা পজিশনে 8টা ক্লোরাইড বসে, আর মাঝখানের বডি সেন্টার পজিশনে সিজিয়াম বসে। তাহলে এখন কোশ্চেন হচ্ছে ফার্স্ট অফ অল এটা কেন বিসিসি না? কারণ এটা তুমি যদি ক্লোরিনের কথা চিন্তা করো তাহলে যে স্ট্রাকচারটা সেটা কিন্তু শুধুমাত্র কিউবিক স্ট্রাকচার, এবং কিউবিক স্ট্রাকচারের মাঝখানে যে বডি সেন্টার পজিশনটা সেইখানে সিজিয়াম বসতেছে। এর মানে পুরাটা কিন্তু সেম অ্যাটম না, মানে সবাই কিন্তু সেম অ্যাটম না। তাহলে বিসিসি স্ট্রাকচার তখনই হইতো যদি আমাদের পুরা স্ট্রাকচারটাই লাইক শুধু ক্লোরিন আছে কথার কথা, এবং ক্লোরিন এই মাঝেও আছে, তখন আমরা বলতে পারতাম ও এটা হচ্ছে ক্লোরিনের বিসিসি স্ট্রাকচার। কিন্তু আমি যেহেতু এখানে নতুন একটা মানে আরেকটা অ্যাটম আসছে, দ্যাট ইজ সিজিয়াম, এবং এই জন্য আমরা যদি বলি যে সিজিয়াম ক্লোরাইডের স্ট্রাকচারটা কিরকম, তোমার অ্যান্সার দিতে হবে এটা হচ্ছে কিউবিক, নট বিসিসি। কারণ বিসিসি মিন্স হচ্ছে সবার মানে বিসিসি পজিশন গুলোতে সব অ্যাটম সেম, বাট এখানে সেম না দেখে এটাকে আমরা বলবো শুধুমাত্র সিম্পল কিউবিক, ঠিক আছে? এইবার একটা মজার ব্যাপারে আসি, সেটা হচ্ছে CN বা কোঅর্ডিনেশন নাম্বার। তো আমরা গত ক্লাসে কোঅর্ডিনেশন নাম্বার কি জিনিস সেটা কিন্তু অলরেডি বলে ফেলছি, যে নাম্বার অফ ক্লোজেস্ট বা টাচিং অ্যাটম, ঠিক আছে? তো এখন এই ক্ষেত্রে তো আমরা মানে তোমার কোঅর্ডিনেশন নাম্বার কত এটা কিন্তু আমরা আগের ক্লাসে দেখে আসছি যে বিসিসির ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 8। মানে কি, মানে ওর চারপাশে 8টা অ্যাটম তার টাচে থাকবে। এখন কোশ্চেন হচ্ছে এখানে কিন্তু ইজিলি দেখা যাচ্ছে যে এটার 8টা অ্যাটম টাচে আছে, লাইক এই কালো অ্যাটমটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারতেছি। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে তুমি যখন বলবা কোঅর্ডিনেশন নাম্বার তখন আমরা ধরে নিব সবার কোঅর্ডিনেশন নাম্বার সেম। মানে তুমি যদি একটা অ্যাটমের মানে একটা ল্যাটিসের ক্ষেত্রে তুমি যদি বলো যে হোয়াট ইজ দ্য কোঅর্ডিনেশন নাম্বার, তাহলে আমি ধরে নিব যে এটার কোঅর্ডিনেশন নাম্বার প্রত্যেকটা অ্যাটমের ক্ষেত্রে সেম। কিন্তু তুমি যদি বলো যে হোয়াট ইজ দ্য কোঅর্ডিনেশন নাম্বার অফ সিজিয়াম, তখন আমি বুঝে নিব ও দ্যাট মিন্স ক্লোরিনের আলাদা,
এবং সিজিএমের আলাদা। কিন্তু এই স্ট্রাকচারের ক্ষেত্রে মানে হচ্ছে এই যে তোমার সিজিএম ক্লোরাইড স্ট্রাকচারের ক্ষেত্রে সিজিএম এবং ক্লোরিন দুইটার ক্ষেত্রেই হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার সেম। যদিও আমাদের বুঝার সুবিধার জন্য আমরা শুধু সিজিএম এর কোঅর্ডিনেশন নাম্বারটা এখানে দেখাই, কিন্তু মানে এইট যে বোঝানোর জন্য যে এই কালো অ্যাটমটার দিকে তাকাই আমরা, এই কালো অ্যাটম এর থেকে 8টা অ্যাটম একদম টাচে আছে, এটা আমরা সবাই ক্লিয়ার। সো এটার কোঅর্ডিনেশন নাম্বার 8 এটা বুঝে যায়, বাট এই অন্য একটা অ্যাটমের ক্ষেত্রে যদি নেই তাহলে তোমাদের জন্য বুঝতে একটু টাফ হয়। এই জন্য আমরা দেখাই না, বাট আমরা বলে নেই যে তুমি যদি বুঝতে পারো, তুমি যদি ভিজুয়ালাইজ করতে পারো তাহলে কিন্তু তুমি বুঝবা। সো যেটাই হোক না কেন আমার এই কথাগুলোর উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র কোঅর্ডিনেশন নাম্বার বললে বুঝবা সবার সেম, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। সো এটার কোঅর্ডিনেশন নাম্বার 8 মিন্স হচ্ছে এটার প্রত্যেকটা অ্যাটমের মানে নাম্বার অফ টাচিং অ্যাটম হচ্ছে 8। এখন আসো যে এটার ব্যাখ্যাটা কি, 8 অ্যানায়ন্স। হোয়াট ইজ অ্যানায়ন? ক্লোরিন হচ্ছে এখানে অ্যানায়ন। সো 8 anions at cube corners and 1 cation at the center of the cube. সো এটা আমরা দেখতেই পাচ্ছি, এবং এটাকে সিম্পল কিউবিক বলবো, নট বিসিসি। ঠিক আছে? সো আমার মনে হয় এই স্ট্রাকচারটা বুঝছো, কারো কোনো কোশ্চেন থাকলে কিন্তু করতে পারবা সাথে সাথেই। ওকে, যদি স্যার না, জিঙ্কের স্ট্রাকচারটা কি বুঝিয়েছিলেন স্যার? না জিঙ্কেরটা এখনো বুঝাইনি, এখন আচ্ছা বুঝাবো। আচ্ছা। স্যার এখানে যে 8 অ্যানায়ন বলা হয়েছে, আমরা যদি স্যার ক্লোরিনটাকে সেন্টারে ধরি তাহলে তো আমরা 8 ক্যাটায়ন পেয়ে যাচ্ছি। ক্লোরিনটা সেন্টারে ধরবা, তোমার মন মতো ধরলে তো হবে না। এটাই তো সেটা এটা এটাই তো মজা। হ্যাঁ বলো। মানে এটা স্ট্যান্ডার্ড আর কি স্যার। হ্যাঁ, সো এটাই বললাম যে সিরামিকের ক্রিস্টাল স্ট্রাকচারটা ইজি গোয়িং না, কারণ এখানে অনেক এটা হচ্ছে আয়নিক স্ট্রাকচার, একটু পরে কোভালেন্ট স্ট্রাকচার দেখবো। সো অনেক ধরনের স্ট্রাকচার আছে। সো এই স্ট্রাকচারের ক্লোরিন গুলাই এরকম ভাবে বসে। আসলে বেসিক্যালি কি হয় জানো, এটা হচ্ছে এরকম না, মানে এরকম না বলতে কি জানো, মানে এই যে কিউবটা, এর ডান দিকেও একটা কিউব আছে। সো তুমি যদি চিন্তা করো যে পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট, দেখবা ক্লোরিনের পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট একটা আছে, আবার সিজিয়াম ইটসেলফ একটা পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট আছে। কারণ কি, এইখানে একটা সিজিয়াম, এর এর উপরে একটা সিজিয়াম আছে, উপরের একটা ইউনিট সেলে সিজিয়াম আছে, ইয়েস স্যার। ডানে আছে, বামে আছে, তো ওর মধ্যে একটা পিরিয়ডিসিটি আছে কিন্তু। তো ইয়েস ওর স্যার। পিরিয়ডিসিটি কিন্তু ডিফারেন্ট। এটাই বললাম যে এটা আসলে এতটা ইজি গোয়িং না। তো হোয়াটএভার, যাই হোক, এখন স্যার আমরা তাহলে হুম আমরা বলো। বুঝবো কিভাবে যে কোঅর্ডিনেশন নাম্বার ক্যালকুলেট করার সময় যে কোন অ্যাটমটাকে ধরে তারপর কোঅর্ডিনেশন নাম্বার ক্যালকুলেট কোঅর্ডিনেশন করবো? নাম্বার কোন অ্যাটমটাকে ধরবা এটা তো বলে দিলাম, যে যখনই তুমি এই ধরনের ক্ষেত্রে দেখবা যে শুধু সিএন লেখা, বুঝবা যে এটা সবারই সেম। তার এটা এটা যে সবার সেম, এটা তো তোমার আগেও আমরা বলে আসছি যে বিসিসি স্ট্রাকচারের ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার 8, এটা তো তোমরা জানো। তো এটা যদিও বিসিসি Yes, না, sir. এটা সিম্পল কিউবিক, কিন্তু তুমি যদি বিসিসির মতো চিন্তা করো, কারণ আমরা জানি বিসিসির সবারই কোঅর্ডিনেশন নাম্বার 8, তাহলে এই ক্ষেত্রেও সিজিএমেরও 8, ক্লোরিনও 8, কারণ এরা দেখতে অনেকটা বিসিসির মতো। এবার বুঝছো? Yes, sir. তো যাই হোক, এটা গেল। এরপরে আসি হচ্ছে জিঙ্ক ব্লেন্ড স্ট্রাকচার বা জিঙ্ক সালফাইড স্ট্রাকচার, একই কথা। তো জিঙ্ক ব্লেন্ডটাই হচ্ছে ZnS। এখন আসো, এইটা একটু ডিফারেন্ট লাগতেছে না? খেয়াল করো তো। আচ্ছা, এবার প্রথম কোশ্চেন, এই যে যে কালো কালো অ্যাটম গুলা, এটা বাদ দিলে এই স্ট্রাকচারটা কিরকম স্ট্রাকচার? এফসিসি। Yes, সবাই yes, sir. সবাই আমরা FCC স্যার। হ্যাঁ, সবাই আমরা বুঝি, কারণ এটা আমরা জানি যে এফসিসি স্ট্রাকচারটা হচ্ছে কিউবের কর্নারে অ্যাটম থাকবে আর ফেজের মাঝখানে অ্যাটম থাকবে, এটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। ওকে ফাইন, এখন আসো তাহলে জিঙ্ক ব্লেন্ড স্ট্রাকচারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সালফার বা সালফাইড আয়ন, এরা হচ্ছে তোমার একটা এফসিসি স্ট্রাকচার ফর্ম করে। আর জিঙ্ক গুলা তাহলে কোথায় বসছে? কোনো কিছু আইডিয়া আছে? দেখো তো একটু চিন্তা করে। স্যার ইন্টারস্টেশন অক্টাহেড্রাল ভয়েড সাইকেল। গুলোতে। টেট্রাহেড্রালের স্যার আচ্ছা, টেট্রাহেড্রাল টেট্রাহেড্রাল ভয়েড গুলোতে। ওকে, টেট্রাহেড্রাল এখন বলতে হ্যাঁ, এখন আমাদের কিন্তু গত ক্লাসের নলেজ রাখতে হবে কি। দেখো, একটু একটু চিন্তা করো, বলছিলাম যে টেট্রাহেড্রাল ভয়েড জিনিসটা কি। যখন তুমি একটা কর্নারের অ্যাটম নিবা, তার সাথে করসপন্ডিং যে তিনটা ফেজের তিনটা মাঝখানের অ্যাটম আছে, হোয়ার ইজ তিনটা ফেজ বলো তো? মানে একটা কর্নারের করসপন্ডিং তিনটা ফেজ, Yes, sir. ওই কর্নারটা যেই যে তিনটা ফেজ মিলে হইছে। এবার আসো কোন কোন তিনটা ফেজ, আমি একটু ডট দেই। এই যে এই ফেজটা, XYZ অ্যাক্সিস। এক্স্যাক্টলি এক্স ওয়াই জেড, এই ফেজটা এবং এই সামনে যে ফেজটা তুমি দেখতে পাচ্ছ, এই তিনটা ফেজের কর্নারে তিনটা অ্যাটম বলতে গেলে এই তিনটা অ্যাটম বুঝায়। দেখো তো বুঝো কিনা। ক্লিয়ার? Yes, sir. এবং এদের মিলে যে ভয়েডটা হয়, এদের মিলে যে ভয়েডটা, এটা এই ধরনের একটা ভয়েড হয়।
বুঝো ভয়েডটা যদিও থ্রি ডাইমেনশনাল দেখে আঁকাটা মানে ক্লিয়ার না হয়তো, বাট জিনিসটা তো বুঝছো যে কোন চারটা অ্যাটম মিলে ভয়েডটা হয়েছে, এটা তো বুঝছো Yes, sir. নাকি? এবং এই ভয়েডের যেই মাঝখানে যে ছোট্ট মানে মাঝখানে যে ফাঁকা জায়গাটা, ওই ফাঁকা জায়গাটায় যে বসে হচ্ছে জিঙ্ক। ক্লিয়ার? Yes, sir. সবাই এই কি জিনিসটা বুঝছি? একটু আরেকবার বোঝালে ভালো হয়। এই জিনিসটা বুঝার জন্য তোমার কিন্তু আগে টেট্রাহেড্রাল ভয়েড জিনিসটা বুঝতে হবে। এটা কিন্তু আমরা আগে বুঝে আসছি, তারপরে কিন্তু আমি আরেকবার বললাম যে টেট্রাহেড্রাল ভয়েড জিনিসটা হচ্ছে তুমি একটা যে কোনো কর্নার অ্যাটম তার করসপন্ডিং এক্স ওয়াই জেড প্লেনের যে তিনটা প্লেন আছে, তাদের প্লেনের মাঝখানের যেই অ্যাটমগুলা, এই চারটা অ্যাটম মিলে যেই ভয়েডটা ক্রিয়েট করে, দ্যাট ইজ কল্ড টেট্রাহেড্রাল ভয়েড। এই কথাটা কি বুঝছো কিনা? ইয়েস স্যার। এটা যদি বুঝো তাহলে ওই যে ভয়েডটা, ভয়েড মানে কি ফাঁকা জায়গা, সেই ভয়েডে জিঙ্ক যে বসছে, এই কথাটা আমি বলছি। এই যে কালো অ্যাটমটা কিন্তু ওই ভয়েডেই, বুঝছো এবার? জি স্যার। আচ্ছা এইবার আমার কোশ্চেন, তোমরা অ্যানসার এই দিবা। কেসগুলোতে কোঅর্ডিনেশন নাম্বার কি মানে সেম পরে অ্যাটমের হইতে আসতেছি, পারে না? পরে আসতেছি, কোঅর্ডিনেশন নাম্বারটা একটু পরে আসতেছি। আমার কোশ্চেনটা হচ্ছে এই যে যে এফসিসি স্ট্রাকচারে বলো তো একটা অ্যাটমের মানে একটা ইউনিট সেলে কয়টা টেট্রাহেড্রাল ভয়েড পসিবল? এটার অ্যানসারটা দাও। স্যার 8টা নাকি স্যার? হ্যাঁ 8টা না কি বললে হবে না, সবার বুঝে অ্যানসার দাও। হ্যাঁ 8টা কিভাবে? আমি কিন্তু তোমরা যদি আমার কথাটা আগে ধরতে পারো তাহলে কিন্তু 8টা যে এটা তোমরা নিজেরই ক্লিয়ার। কিভাবে এবার বলো? দেখো একটা কর্নার অ্যাটম প্রত্যেক কর্নারে প্রত্যেক কর্নার, প্রত্যেক কর্নারে টোটাল 8টা আরে, কর্নার। এক্স্যাক্টলি 8টা কর্নার অ্যাটম নিবা, প্রত্যেকবার যেই কর্নার অ্যাটম নিবা তার করসপন্ডিং 3টা ফেজের মাঝখানে অ্যাটম নিবা, তাহলে কি ইউনিক 8টা পজিশন পাবা না? এবার বুঝছো Yes, নাকি sir. না? আমি তোমাকে তাও একটু ক্লিয়ার করি। দেখো এইখানে যে নিচের অ্যাটমটা পাইলা, সরি হয়ে গেল কারসার, আচ্ছা এইখানে যে এই যে ভয়েডটা দেখানো হইছে, এটা ঠিক পিছের এই যে পিছের যে অ্যাটমটা সেইটা নিয়েও আরেকটা ভয়েড পাবা না? Yes, sir. তারপর উপরের দিকে Yes, দুইটা sir. অ্যাটমের উপরের দিকে দুইটা অ্যাটমের জন্য দুইটা ভয়েড পাবা, এই পাশে দুইটার sir. জন্য দুইটা পাবা, এবং ভয়েড দুইটা কই হবে? এখানে একটা হবে, এখানে একটা হবে। বুঝতেছো নাকি না? এটা থ্রি ডাইমেনশনালি চিন্তা করতে হবে কিন্তু। স্যার প্রত্যেক কর্নারের জন্য একটা করে। প্রত্যেক কর্নারের জন্য একটা করে, রাইট। কিন্তু ভয়েডটা কিন্তু একদম কর্নারে না, কর্নার থেকে একটু জি স্যার। একটু মানে ভিতরের ভিতরের দিকে। দিকে। এবার ক্লিয়ার সবাই? জি স্যার। সবাই ক্লিয়ার? আচ্ছা এবার আসো, তাইলে আমি যদি দেখতে পাইলাম যে 8টা টেট্রাহেড্রাল ভয়েড পসিবল ফর এফসিসি স্ট্রাকচার, কিন্তু আমি যদি চিন্তা করি, বলো তো এফসিসি তে পার ইউনিট অ্যাটম কয়টা মনে আছে? স্যার 4টা। 4টা, সবাই? চারটা। ওকে, হ্যাঁ রাইট 4টা। এখন যদি টেট্রাহেড্রাল 8টা পজিশনে 8টা জিঙ্ক বসে, তাইলে তোমার সালফার হয় 4টা আর জিঙ্ক হয় 8টা। এটা কি ক্লিয়ার? কারণ টেট্রাহেড্রাল ভয়েড পজিশনের অ্যাটম গুলা পুরাটাই ইউনিট সেলের ভিতরে থাকে। ও আচ্ছা জি স্যার। আমার তো কথা কি সালফার- ধরতে পারছো? সালফার একটা জি স্যার। সালফারটা ধরতে পারো নাই? আমি বলছি সালফার যেই অ্যারেঞ্জমেন্টটা ক্রিয়েট করছে এটা হচ্ছে একটা এফসিসি স্ট্রাকচার, এবং তার পার ইউনিট সেলের অ্যাটম সংখ্যা 4। এটা কিন্তু গত ক্লাসে পড়াইছি, এখন কিন্তু আর ডিটেলসে যাব না, জি স্যার। ঠিক আছে? পড়তে হবে কিন্তু বাসায়। তাহলে যদি তোমরা এটা বুঝো যে সালফার টোটাল 4টা সালফার আছে, যদি অনেকগুলা সালফার দেখা যাচ্ছে, বাট পার ইউনিট অ্যাটম কিন্তু 4। ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। জি স্যার, বুঝছি স্যার, বুঝছি। আচ্ছা তাইলে যদি তোমার এই টেট্রাহেড্রাল 8টা পজিশনে 8টা জিঙ্ক বসে, তাহলে জিঙ্ক হয়ে যায় 8টা, সালফার হয়ে যায় 4টা। ক্লিয়ার? ইয়েস জি স্যার। স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা যদি ক্লিয়ার হও তাহলে কিন্তু জিঙ্ক সালফারের স্ট্রাকচারটা মানে জিঙ্ক সালফারের যেই সংকেতটা সেটা হচ্ছে ZnS। তাহলে জিঙ্ক যতগুলা সালফারও ততগুলা, রাইট? জি স্যার। ইয়েস স্যার। তাইলে এইটা হওয়ার জন্য জিঙ্ক যেটা করে একটা অল্টারনেট টেট্রাহেড্রাল পজিশনে বসে, লাইক নিচের ক্ষেত্রে যদি সামনের অ্যাটমটার জন্য বসে, তাহলে উপরের ক্ষেত্রে তার পিছের অ্যাটমটার জন্য বসে। আবার উপরের বাম দিকেরটার জন্য যদি পিছেরটায় বসে, তাহলে ডান দিকেরটার জন্য সামনেরটায় বসে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? মানে স্যার জিঙ্ক হলো দুইটা একটা জিঙ্ক দুইটা অক্টাহেড্রালের জন্য না, একটা অক্টাহেড্রাল ফাঁকা থাকে, আরেকটা অক্টাহেড্রালে জিঙ্ক বসে। মানে স্যার দুইটা স্ট্রাকচারের জন্য আর কি, দুইটা মানে স্ট্রাকচার, পাশাপাশি দুইটা হ্যাঁ FCC এক্স্যাক্টলি, স্ট্রাকচারের জন্য। পাশাপাশি দুইটা এফসিসির জন্য না। তুমি কিন্তু বুঝেও মানে আমাকে বুঝাইতে পারো নাই। যে জিনিসটা হচ্ছে একটা এফসিসির ভিতরে 8টা টেট্রাহেড্রাল আছে, এটা তো ক্লিয়ার সবাই। একটা এই এফসিসি স্ট্রাকচারের টোটাল 8টা পজিশন হচ্ছে টেট্রাহেড্রালের পজিশন, রাইট? জি স্যার।
8টার মধ্যে 4টাতে জিঙ্ক বসবে। মানে জিঙ্ক সালফাইড স্ট্রাকচারটা মানে মিলের জন্য, বুঝতে পারছো? জি স্যার, ইউনিট আর পার্সেন্টকে খালি থাকবে। আচ্ছা, এখন দুইটা স্ট্রাকচারের জন্য একটা শো করবে আর কি। হ্যাঁ এক্স্যাক্টলি, দুইটা স্ট্রাকচার বলবা না, স্ট্রাকচার বললে হবে না, দুইটা ভয়েডের জন্য একটাতে থাকবে, মানে পার দুইটা ভয়েডে একটা করে থাকবে, একটা অল্টারনেট করে থাকবে। এবার বুঝছো? ও আচ্ছা আচ্ছা, অল্টারনেট করে থাকলে মিলে যায় স্যার। হ্যাঁ, যেমন ধরো উপরে টোটাল, আচ্ছা তুমি দেখো উপরে এই যে 1 2 3 স্যার এটা কি অনেকটা ক্লোজ 4, প্যাক টাইপের না? ক্লোজ প্যাক্টের প্রশ্ন তো এখানে আসতেছে না, এটা তো ইটসেলফ মানে ক্লোজ একটু প্যাক্ট। কোনাকুনি করে, আমি তোমার প্রশ্ন বুঝিনি। মানে একটু কর্নার কর্নার করে, সামনাসামনি না। কর্নার করে মানে কি? আমি তোমার প্রশ্নটা আমি ক্লিয়ার না আসলে। মানে আমি বলতে চাচ্ছি মুখোমুখি বসে না আর কি, একটা এই পাশে বসলে আর একটু একটু অন্য হ্যাঁ পাশে। হ্যাঁ, এটাই দেখাইতে যাচ্ছি, তুমি খেয়াল করো যে উপরের সারফেসের 4টার দিকে 4টা পজিশন আছে। ধরো এই এই একটা পজিশন, এই একটা পজিশন ধরলাম আর কি, এই একটা পজিশন, এই একটা পজিশন, ধরো এটা আর কি। এর মধ্যে উপরে যদি এইটাতে বসতো, তাইলে এইটাতে না বসে এইটাতে আবার বসতো, বুঝতে পারছো? অল্টারনেট এই দুইটা অথবা এই দুইটা। ক্লিয়ার? ইয়েস স্যার। তোমার Yes, sir. স্ট্রাকচার তুমি এই ফিগারটাতে দেখতেছো, এই যে এখানে একটা ক্লিয়ার, এই যে এই দুইটা। এবার ক্লিয়ার হয়েছে নাকি? এবং উপরের ক্ষেত্রে যদি এই দুইটা হয়, তাহলে নিচের ক্ষেত্রে আবার অল্টারনেট দুইটা হবে। এবার বুঝছো? Yes, sir. স্যার এক্স টাইপের কি তাহলে আর কি একটা ইউনিটের মধ্যে মানে দুই টাইপের অ্যাটমই আর কি একটা একটা করে থাকবে তাহলে? এ এমন এক্স কোনো টাইপ নিয়ম? মানে হচ্ছে নাম্বার অফ অ্যাটম সমান থাকবে ক্লিয়ারলি একদম, মানে এও যা এক্সও তা, এও যতগুলা এক্সও ততগুলা। কিভাবে? এবার আসো সিজিয়াম ক্লোরাইডের এই তোমার একটা একটা। ক্লোরিন একটা ছিল না 8টা, যদিও দেখা যাচ্ছে, বাট 8 × 1/8 মনে আছে গত ক্লাসের পড়া? ইয়েস স্যার। তাহলে 8 × 1/8 যদি 1 হয়, আর তাহলে এই ক্লোরিনও তো মানে সিজিয়ামও তো একটাই আছে। ভিতরে একটা আছে, ইয়েস স্যার। হ্যাঁ, সো সিজিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে বোঝাই যাচ্ছে এটা এক্স টাইপ, জিংকব্রেন স্ট্রাকচারের ক্ষেত্রে এক্স টাইপ। সো এটা গেল। এখন আসো কোঅর্ডিনেশন নাম্বার, এটা আমাদের একটু বোঝা দরকার। এবার আসি যে কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 4। এবার কোশ্চেন হচ্ছে কিভাবে 4, এটাও তো বুঝতে হবে। দেখো তো এটার ব্যাখ্যাটা কি বুঝো কিনা? একটা ভয়েডের মাঝখানে আর একটা ভয়েডে 4টা অ্যাটম আছে। আচ্ছা, এবার ফার্স্টে তোমাদের আগে স্যার এগুলো যেহেতু টেট্রাহেড্রাল ভয়েড এই জন্য। হ্যাঁ ঠিক আছে, আমি আরেকটু ক্লিয়ার করব। ফার্স্ট অফ অল, এখানে কোঅর্ডিনেশন নাম্বার মিন্স হচ্ছে একটা ক্যাটায়ন তার চারপাশে কয়টা অ্যানায়নের সাথে টাচিং আছে। অন দ্য কন্ট্রারি, একটা অ্যানায়ন তার চারপাশের কয়টা ক্যাটায়নের সাথে টাচে আছে। দ্যাট ইজ কোঅর্ডিনেশন নাম্বার ফর সিরামিক ম্যাটেরিয়ালস। আমি কি বুঝাইতে পারছি? Yes, sir. জি স্যার। তাহলে এবার একটু ডিফারেন্টটা একটু বুঝি। মেটালের ক্ষেত্রে সবাই সেম। কোঅর্ডিনেশন নাম্বার বলতে আমরা বুঝি যে কোঅর্ডিনেশন নাম্বার বলতে আমরা আর কোনো আলাদা করি না। হোয়াট ইজ কোঅর্ডিনেশন নাম্বার? কোঅর্ডিনেশন নাম্বার মানে নাম্বার অফ টাচিং অ্যাটম বলি আমরা। কিন্তু সিরামিকের ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার বললে বুঝতে হবে এখানে যদি আয়নিক সিরামিক হয়, তাহলে তাহলে কোঅর্ডিনেশন নাম্বার মিন্স হচ্ছে একটা অ্যানায়ন তার চারপাশে কয়টা ক্যাটায়নের সাথে টাচে আছে, একটা হচ্ছে ক্যাটায়ন তার অ্যানায়নের সাথে কয়টা টাচে আছে। এবার আসো, বাম দিকেরটা 8 ছিল মনে আছে? মানে বাম Yes, দিকেরটা sir. মানে সিজিয়াম ক্লোরাইড। দেখো এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এটা এই কালো অ্যাটমটা 8টা অ্যাটমের সাথে 8টা, মানে কালো বলতে সিজিয়ামটা হচ্ছে 8টা ক্লোরিনের সাথে টাচে আছে, এটা দেখেই বোঝা যাচ্ছে। আর ক্লোরিনও 8টা সিজিয়ামের সাথে টাচে আছে। কিভাবে সেটা যদি বুঝতে চাও, তাইলে 8টা আসলে ইউনিট সেল আঁকতে হবে, যেটা কিনা একটু টাফ। কিভাবে আমি তারপর একটু ক্লিয়ার করে দেই। বলো তো তোমাদের কি 1/8 যে এই যে এই কর্নার অ্যাটমটা 1/8 এখানে ঢুকছে, এটা তো বুঝো কিভাবে? স্যার এর ডানে বামে উপরে নিচে। হ্যাঁ ডানে বামে সামনে So, উপরে উপরে আছে। 4টা নিচে 3টা, টোটাল 8টা হয়। হ্যাঁ, টোটাল 8টা ইউনিট সেলের ভিতরে সে ঢুকে, এবং প্রত্যেকটা ইউনিট সেলের মাঝখানে আবার একটা করে সিজিয়াম আছে, এবং প্রত্যেকটা সিজিয়ামের সাথে সে টাচে আছে। এটা কি Yes, বুঝো? ইয়েস স্যার। জি স্যার। ধরতে জি, পারছো স্যার। সবাই? Yes, sir. সো ওইটা স্যার। ধরলেও জি, স্যার। আসলে 8ই হবে, 8টার সাথে কানেক্টেড। 8টার সাথেই কানেক্টেড আছে। সো এটা আমার মতে তোমরা বুঝছো। আর এটা আসো 4টার সাথে কিভাবে কানেক্টেড, এটা একটু আমরা বুঝি। ফার্স্ট অফ অল, যেহেতু টেট্রাহেড্রাল ভয়েডে থাকবে জিঙ্ক, খেয়াল কইরো, তাহলে টেট্রাহেড্রাল ভয়েডে যদি জিঙ্ক থাকতে হয়, তাহলে জিঙ্ক শুধুমাত্র তার করসপন্ডিং যে 4টা অ্যাটম, মানে 4টা অ্যাটম যেগুলা দ্বারা ভয়েডটা ক্রিয়েট হয়েছে, সেই 4টার সাথেই টাচে আছে। ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে এটা Sir. যদি বুঝো, Yes, তাহলে sir. তো আমার মনে হয় বাকিগুলাও বুঝে যাবা। আর তুমি যদি সালফারেটটা দেখতে চাও, তাহলে সালফারেটটা মানে সালফারেটটা একটা সালফার 4টা
জিঙ্কের সাথে যে টাচ আছে সেটা দেখার জন্য আসলে আরো ইউনিট সেল আঁকতে হবে। বাট তুমি যদি ক্লিয়ারলি একটু চিন্তা করো যে আচ্ছা আমি একটু ভাবি তো, যে দেখি তো বুঝি কিনা, তাহলে তুমি বুঝতে পারবা। তো এইটা আসলে হ্যাঁ আমার মনে বুঝতে পারবা। সো এটা তোমরা একটু দেখো, যদি না বুঝে তারপর তো আমি আসি, কোনো সমস্যা নেই। তো আমরা আগাই আসলে, কারণ তোমার অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে, তোমাদের আবার ক্লাস আছে। যাই হোক, এরপরে স্ট্রাকচারে যাই। এটা হচ্ছে AMXP টাইপ স্ট্রাকচার। এবার কিন্তু একটু একটু অন্য টাইপে চলে যাচ্ছি। খেয়াল করো, AX কিন্তু মোটামুটি দুইটা দেখলা, AX এরটা আমরা ক্লিয়ার হইলাম। এবার আসলে AMXP এর মধ্যে সবচেয়ে কমন যে স্ট্রাকচারটা, দ্যাট ইজ AX2 স্ট্রাকচার। AX2, ঠিক আছে। সো AX2 স্ট্রাকচারটা দেখো, একটু আগে যদি তুমি জিংব্লেন স্ট্রাকচারটা বুঝে থাকো, তাহলে এখন এই স্ট্রাকচারটাও বুঝে যাবা, ঠিক আছে। জিংব্লেন স্ট্রাকচারে যেটা ছিল যে সালফার অ্যাটম গুলা কর্নারে ছিল, আর জিঙ্ক গুলা টেট্রাহেড্রাল ভয়েডের 8টার মধ্যে 4টা দ্বারা ফিল আপ ছিল। তোমরা একটু আগে দেখে আসছো। তো AMXP এটার সবচেয়ে কমন যেটা AX2 টাইপ স্ট্রাকচার, তার ক্ষেত্রে যে স্ট্রাকচারটা হয়, যেমন ক্যালসিয়াম ফ্লোরাইড, এর স্ট্রাকচারটা খুবই ইজি। সেটা হচ্ছে যে আগের যে 4টা ভয়েড ফাঁকা ছিল, এটার ক্ষেত্রে ওই বাকি 4টা ভয়েডও ফিল আপ থাকবে। দ্যাট মিনস তোমার FCC স্ট্রাকচার থাকবে, যেটা কিনা ক্যালসিয়াম দ্বারা ক্রিয়েট, লাইক ক্যালসিয়াম, এই যে দেখতেই পাচ্ছ। আর ওই যে যে টোটাল 8টা অক্টাহেড্রাল, সরি 8টা টেট্রাহেড্রাল ভয়েড, সেই 8টাতেই থাকবে ফ্লোরিন। তাহলে তাহলে এখন বলো তো, তাহলে এটার স্ট্রাকচারটা CaF2 হবে না? কেন বলো তো? তো ফ্লোরিন 8টা আর ক্যালসিয়াম 4টা। হ্যাঁ, ক্যালসিয়াম হচ্ছে 4টা আর ফ্লোরিন 8টা, তাহলে কি ডাবল আছে? তো ওইভাবে চিন্তা করলেও কিন্তু তোমরা বুঝতে পারো। ক্লিয়ার সবাই? স্যার একবার একটু রিপিট করেন না। হ্যাঁ, বললাম যে আগের স্ট্রাকচারটা যদি বুঝো, জিংব্লেন স্ট্রাকচারে কি ছিল, যে আমাদের টেট্রাহেড্রাল পজিশন ছিল 8টা, কিন্তু জিঙ্ক বসে 4টাতে। কারণ কি? কারণ তার আয়নিক অনুপাতটা সেম, মানে হচ্ছে জিঙ্কও 4টা থাকবে, সালফারও 4টা থাকবে। কিন্তু এই টাইপ স্ট্রাকচার মানে AX2 টাইপ স্ট্রাকচারে তার মধ্যে সবচেয়ে কমন যেটা হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইড। এবং এই ধরনের স্ট্রাকচারে দেখা যায় যে ক্যালসিয়াম হচ্ছে FCC ফর্ম করে আগের মতোই, আর ফ্লোরিন গুলা টেট্রাহেড্রাল ভয়েডের প্রত্যেকটা পজিশনে বসে। তাহলে প্রত্যেকটা পজিশনে যদি বসে, তাহলে তার টোটাল হয়ে যাবে 8টা না? ইয়েস স্যার। তাহলে যদি 8টা হয়, তাহলে 4টা ক্যালসিয়াম আর 8টা ফ্লোরিন, তাহলে তার এই সংকেত কি হবে? AX2 হয়ে যাচ্ছে। AX2 বা CaF2 হয়ে যাবে। সবাই বুঝছি? জি স্যার। এই ফিগারটা তো আমার মনে হয় সবাই বুঝার কথা, আমার না বললেও তোমরা বুঝতেছো যে এটা হচ্ছে আমাদের FCC স্ট্রাকচার অফ ক্যালসিয়াম। আর এই যে 4টা উপরেও দেখো 4টা, নিচেও দেখো 4টা, 8টা টোটাল কি বলে ফ্লোরিন অলরেডি বসে গেছে টেট্রাহেড্রাল পজিশনে। সবাই ক্লিয়ার? জি স্যার। বুঝতে পারছি নাকি না? না বুঝলে Yes, বলতে sir. হবে। আচ্ছা, এইবার আসি এখানে। হ্যাঁ, RC/RA, হোয়াট ইজ RC/RA? কোন আইডিয়া? স্যার রেডিয়াস নাকি এক্স্যাক্টলি ক্যাটায়ন আর রেডিয়াস হবে না? রেশিও অফ এক্স্যাক্টলি রেডিয়াস। রেশিও অফ রেডিয়াস, মানে ক্যাটায়নের রেডিয়াস এবং অ্যানায়নের রেডিয়াসের যে রেশিও, দ্যাট ইজ কল। এটার একটা সিগনিফিকেন্স আছে, এটা আমরা একটু পরে দেখব, যে এটা এই 0.8 দিয়ে কি বোঝায়। এটা আসলে 0.8 দিয়ে কি বোঝায় এটা একটু পরে দেখবো আর কি আমরা। আর এখানে পয়েন্ট যে স্যার শেপ বুঝায়, শেপ। না না, শেপ না। এটা আমরা দেখব যে এই সি মানে কি বলে সি অফ সরি আর অফ সি ডিভাইড বাই আর অফ এর যে রেশিওটা, এটার নাম্বারটার উপর বেস করে ক্যাটায়ন এবং অ্যানায়ন কিভাবে কানেক্টেড থাকে সেটার একটা স্যার চার্ট এটা আছে। পড়েছিলাম যে স্যার একটা এত থেকে এত রেঞ্জের মধ্যে থাকলে হ্যাঁ এরকম হ্যাঁ, হয়। এক্স্যাক্টলি সেটা আমরা দেখবো কিন্তু এই লেকচারেই পাবা। ওকে, এখন দেখো যে এখানে কোঅর্ডিনেশন নাম্বারটা একটু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? এবার আসো যে এইটার ক্যালসিয়ামের কোঅর্ডিনেশন নাম্বার কিন্তু হয়ে যাবে 8, আর ফ্লোরিনেরটা কিন্তু 4ই থাকবে। ফ্লোরিন 4 থাকবে, এটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যায়, কারণ ফ্লোরিন নিজে যে টেট্রাহেড্রাল পজিশনে বসে। সো এটা 4 আগের মতোই, কিন্তু এইটার কোঅর্ডিনেশন নাম্বার অফ ক্যালসিয়াম কিন্তু 8 হয়ে যায়। এখন কোশ্চেন হচ্ছে, এটা বুঝার সবচেয়ে ইজি অ্যাটমটা হচ্ছে এই টপের সারফেসের অ্যাটমটা। কারণ কি? কারণ উপরে যে আরেকটা ইউনিট সেল আছে, তার নিচের যে 4টা, নিচের বলতে এই যে এখানে যে নিচে 4টা দেখতে পাচ্ছ, উপরের ইউনিট সেলেরও নিচে 4টা আছে না? সেই 4টা sir. যদি আমি ড্র করি, তাহলে এই এই ধরনের কিছু একটা হবে। আমি আটটা হবে। আমি দেখাচ্ছি। তাহলে এই যে যে মাঝখানের যে ফেজের অ্যাটমটা, সেটা এই 4টা এখানে সবুজ অ্যাটমের সাথে টাচে আছে, এবং উপরের 4টা সবুজ অ্যাটমের সাথেও টাচে থাকবে। ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? স্যার ক্লিয়ার। তাহলে যদি বুঝো, তাহলে হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে যে এটার কোঅর্ডিনেশন নাম্বার কিন্তু 8 নট 4। ওকে, তাহলে ক্যালসিয়াম আয়নস ইন এ ফেস সেন্টার্ড কিউবিক অ্যারে উইথ ফ্লোরিন আয়ন
in all 8 of the tetrahedral holes অলরেডি বলে ফেলছি এই কথাগুলা এবং ইউনিট সেল কনসিস্ট অফ 8 কিউবস ঠিক আছে আচ্ছা এখানে একটা কথা ইম্পর্টেন্ট ইউনিট সেল কনসিস্ট অফ 8 কিউব মানে অ্যাকচুয়ালি যেটা আমি সেটা বলি সেটা হচ্ছে যে পুরো ইউনিট সেল মানে পুরো ক্রিস্টাল স্ট্রাকচারটা বোঝার জন্য আমার 8টা কিউব আঁকলে আসলে ক্লিয়ারলি বোঝা যায় 8টা কিউব মানে বুঝছো তো এখানে একটা দেখতে পাচ্ছ এর ডানে একটা বামে একটা সামনে একটা পিছে একটা এবং উপরের তলেও একইভাবে আরো 8টা হইলে আসলে টোটালটা ক্লিয়ার হয় এইজন্য আমরা এই সিরামিক টাইপ অফ স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা রিকমেন্ড করি যে তুমি 8টা ইউনিট সেল আঁকো মানে আঁকতে বলি নাই মানে 8টা ইউনিট সেল আঁকলে তোমার একটা ফুল মানে ফুল অ্যাটমিক অ্যারেঞ্জমেন্টটা ক্লিয়ারলি বোঝা যায় এই জন্য অনেক সময় বলা হয় যে ইউনিট সেল কনসিডার 8 কিউবস বাট আমার মনে হয় এটা তোমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না ওকে এখন কিন্তু কিসের উপর ভিত্তি করে স্যার আমরা বিভিন্ন ক্রিস্টাল টাইপ মানে করতেছি মানে কি যোজনের উপর না তাদের কোঅর্ডিনেশন না আমি তোমার কথা আসলে ক্লিয়ারলি প্রশ্নটা বুঝিনি আবার বলো বলো আমরা তো সমস্যা এখানে নাই বিভিন্ন টাইপের ক্রিস্টাল স্ট্রাকচার সম্পর্কে পড়তেছি তো এদেরকে এক্স্যাক্টলি যে ভাগ করতেছি হ্যাঁ এদেরকে কি কোঅর্ডিনেশন নাম্বারের উপর না তাদের যোজনের উপর ভাগ করে স্যার বিভিন্ন টাইপ করা হচ্ছে মানে এটার এটার বেসিসটা কি এইটার বেসিসটা অনেকগুলা বেসিস একটু আগে কিন্তু একটা কথা বলছি যে সিরামিক ক্রিস্টাল স্ট্রাকচারটা হচ্ছে কমপ্লেক্স ফার্স্ট অফ অল আরেকটা হচ্ছে তোমার কথার অ্যান্সারটা হচ্ছে এটা ক্লিয়ার অ্যান্সার না যে এটার উপর বেস করে এটা অনেক কিছুর উপর বেস করে এই ধরনের স্ট্রাকচার হয় যেমন এই যে আর সি বাই আর এ এই যে রেশিওটা এটাও একটা হচ্ছে তোমার মানে কি বলে ডিসাইডিং ফ্যাক্টর তারপরে হচ্ছে তোমার কোঅর্ডিনেশন নাম্বার এটাও একটা ডিসাইডিং ফ্যাক্টর তারপরে হচ্ছে তোমার তোমার কি বলে সংকেত যেটা যেমন এ এক্স টাইপ বা এ এক্স টু টাইপ এটাও একটা ডিসাইডিং ফ্যাক্টর তো ওভারঅল অনেকগুলো ফ্যাক্টরের উপর বেস করে এই টাইপটা করা হয়েছে তো এই জন্য বললাম যে সিরামিকের ক্রিস্টাল স্ট্রাকচারটা এতটা ইজি গোয়িং না যে আমরা বুঝলাম যে এফসিসি বিসিসি এইচসিপি এরকম না অনেক টাইপের ক্রিস্টাল স্ট্রাকচার আছে সো এটা কিসের উপর বেস করে এটা এক্স্যাক্টলি বলাটা একটু টাফ বাট অনেকগুলা ডিসাইডিং ফ্যাক্টর কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমরা স্যার তুমি কি একটা বুঝতে কোশ্চেন পারছো আছে হ্যাঁ বলো স্যার এই টাইপের নাম এএমএক্সপি কেন এমএক্সপি বলতে এটা তো ইজিলি দেখতে পাচ্ছ যে এক্স টু অনেক সময় দেখা যায় এর যেমন একটু পরে আমরা দেখব যে এ টু মানে Al2O3 এটাও অ্যাকচুয়ালি AMXP টাইপ বলা হয় যেমন কোরান্ডাম স্ট্রাকচার একটু আগে বলছিলাম নামটা সো তখন এই জন্য এটাকে ওভারঅল AMXP বলা হয় বুঝছো না বুঝো নাই যেমন AX স্ট্রাকচার এটা সেম AX আর কিচ্ছু না এরপরে আসতে আসতে হচ্ছে AMXP এর মধ্যে AX2 বা AX3ও হইতে পারে বাট নরমালি নাই তারপরে এইটার মধ্যে আরেকটা পার্ট হচ্ছে A2X3 মানে বুঝছো আমার কথাটা মানে এ যেটা এ সাইড অ্যাটমের নাম্বারে 2 চলে আসছে আর এক্স এর ক্ষেত্রে 3 চলে আসছে সো এই যে ভেরিয়েশন গুলা মানে বিভিন্ন টাইপের এই জন্য এটা ইন জেনারেল বলা হচ্ছে AMX2 যেখানে কিনা AX2 এর ক্ষেত্রে এমটা 1 এবার বুঝছো বুঝছো নাই বুঝছি স্যার ওকে এখন দেখো ক্যালসিয়াম ফ্লোরাইডের যদি এমন হতো ক্রিস্টাল A2X2 নাম বুঝি নাই আবার বলো বলো কি শুনিনি ক্যালসিয়াম ফ্লোরাইডের ক্রিস্টাল স্ট্রাকচারের নামটা কি আগেরটা যেমন এফসিসি ছিল বিসিসি ছিল কোন মানে বুঝি নাই এটার ক্ষেত্রে বলতেছো জি স্যার এটা স্ট্রাকচারের নাম কি মানে কি আবার বুঝি নাই আমি মানে আগে দুইটা যে উদাহরণ পড়ছিলাম এফসিসি পড়ছিলাম পিসিসি পড়ছিলাম মানে শোনো নাম আর কি সিরামিকের ক্ষেত্রে কিন্তু আসলে এই কথাটা লাস্টের লাইনটাই তোমার অ্যান্সারটা দিয়ে দিবে তুমি কিন্তু ডিরেক্টলি বলতে পারবা না যে সিরামিকের স্ট্রাকচারটা কি ধরনের এই জন্য 8টা ইউনিটসে লাগতে হয় মানে জিনিসটা হচ্ছে এরকম আমি তোমাকে আরেকটু ক্লিয়ার করি তুমি তোমার কোশ্চেনটা ভালো আরেকটু ক্লিয়ার করি সেটা হচ্ছে সিরামিকের ক্ষেত্রে আমরা যেটা বলি যে ক্যালসিয়াম নিজে এক ধরনের অ্যারেঞ্জমেন্টে থাকবে ফ্লোরিন নিজে আরেক ধরনের অ্যারেঞ্জমেন্টে থাকবে আমি কি এই সেন্টেন্সটার মিনিং তুমি ধরতে পারছো ইয়েস স্যার তাহলে যদি ক্যালসিয়ামের অ্যারেঞ্জমেন্ট চিন্তা করো তাহলে ক্যালসিয়াম এফসিসি ফর্ম করছে কিন্তু তুমি যদি শুধু ফ্লোরিনের কথা চিন্তা করো ও কিন্তু কোনো এফসিসি ফর্ম করে নাই ও ডিরেক্ট সিম্পল হ্যাঁ জাস্ট সিম্পল কিউবিক ফর্ম করছে এই জন্য আমরা বলি যে এই সিরামিকের ক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার টাইপ অফ স্ট্রাকচার কিন্তু এখানে দেখা যায় না যেমন এফসিসি এটা মেটালের ক্ষেত্রে আমি অলওয়েজ বলবো দ্যাট ইজ এফসিসি কারণ এরা সবাই সেম এজন্য আমরা এফসিসি বিসিসি এইচসিপি যখন পড়ছি তখন কিন্তু এটা গত ক্লাসটা কিন্তু ছিল মেটালের ক্রিস্টাল স্ট্রাকচার আজকে কিন্তু চলে আসছে কেন আমি আলাদা করলাম সিরামিক স্ট্রাকচারটাকে কেন আলাদা একটা লেকচার দিলাম কারণ এইটা কিন্তু এফসিসি বললে হবে না
আমি বলতে পারি যে ক্যালসিয়ামটা এফসিসি ফর্ম করছে। এই যে দেখো, খেয়াল করো, লাইনটা একটু বুঝো। ক্যালসিয়াম আয়নস ইন এ ফেস সেন্টার্ড কিউবিক অ্যারে, শুধু ক্যালসিয়ামটা একটা এফসিসি ফর্ম করছে। কিন্তু আমি যদি বলি যে AX2 টাইপ ক্রিস্টাল স্ট্রাকচারের ইউনিট সেলটা কি ধরনের, তুমি কিন্তু বলতে পারবা না এটা এফসিসি। আমি কি বুঝাইতে পারছি তোমাকে? ইয়েস স্যার। মানে এটা Yes, sir. টোটালটার কোনো ফিক্স প্যাটার্ন না। শুধু ক্যালসিয়াম চিন্তা করলে এফসিসি, শুধু ফ্লোরিন চিন্তা করলে বিসিসি। তাহলে সরি, সিম্পল কিউবি। তাহলে তুমি যদি এভাবে বলো যে এটার ওভারঅল কি, তাহলে কিন্তু এটার কোনো অ্যান্সার নেই। এই জন্য আমরা ওইভাবে বলি না, আমরা সবসময় লিখি যে ক্যালসিয়ামটা ফর্ম করছে এফসিসি এবং ফ্লোরিন গুলা প্রত্যেকটা অক্টেট্রাহেড্রাল পজিশনে যে বসছে, এভাবে করেই আমরা লিখি। ক্লিয়ার হয়েছে নাকি না? ইয়েস স্যার। স্যার আমরা এর আগে যে স্লাইড, ওখানে স্যার আমরা ক্যালসিয়ামকে কেন স্যার কর্নারে রাখি বা ফেসে রাখি, ফ্লোরিনটা কেন যায় না স্যার? ফ্লোরিন কেন যায় না, তো এটা তো আমরা ক্রিস্টাল স্ট্রাকচার দেখছি, আমরা যখন একদম অ্যাটমিক লেভেলে দেখে আমরা বুঝলাম যে ও হ্যাঁ, অবজার্ভ করে স্যার এটা ডেসক্রাইব করছি স্যার। এক্স্যাক্টলি অনেকটা তাই। এবং এটা আরো অনেক মেকানিজম আছে, মানে একটা আমি এক্সাম্পল বললাম যে আমরা আমাদের দেখা গেছে যে ক্যালসিয়ামের অ্যারেঞ্জমেন্টটা এফসিসি স্ট্রাকচার, এফসিসি অ্যারেঞ্জমেন্ট। বুঝছো আমার কথাটা? এবং আচ্ছা, এটার স্যার এটার অ্যান্সার, এটার অ্যান্সারটা কিন্তু আরেকটা আছে। এটার অ্যান্সারটা হচ্ছে CaF2 হইতে হলে অবশ্যই ক্যালসিয়ামকে এফসিসি জায়গায় যাইতে হবে। বুঝছো? স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার, যে এখানে যে অ্যাটমের রেশিওটা 1:2, হ্যাঁ, এই জন্য স্যার AMXP হয়েছে। যদি স্যার 2:2 হতো তাহলে কি স্যার লিনিয়ার হতো নাকি স্যার এটা হতো? 2:2 হইতে গেলে তো এই স্ট্রাকচারে থাকতেছেই না। একটু আগে যেমন জিংব্রেন স্ট্রাকচারে দেখলা যে ওটা, হ্যাঁ ওইটাই তো বললাম যে যখন আমরা দেখলাম যে জিংব্রেন স্ট্রাকচারে সেম হইতে হবে রেশিওটা, তাহলে অবশ্যই একটা ফাঁকা হইতে হবে, নাহলে কিন্তু মিলতেছে না। বুঝছো আমার কথাটা? জি স্যার। এই ক্ষেত্রে যেটা তুমি যেটা যে কোশ্চেনটা করলা যে স্যার ক্যালসিয়াম কেন কর্নারে, ফ্লোরিন কেন নয়, এটার অ্যান্সারটা তো এখানে এই সংকেতেই আছে। যদি ক্যালসিয়াম ভিতরে হইতো, মানে ভিতরে বলতে ফ্লোরিনের জায়গায় হইতো আর ফ্লোরিন ক্যালসিয়ামের জায়গায় হইতো, তাহলে সংকেত হইতো হচ্ছে Ca2A। রেশিওটা উল্টো হয়ে যেত স্যার। উল্টা হয়ে যেত না? এটা বুঝো নাকি না? জি স্যার, Yes, ঠিক sir. আছে। ওকে, আমরা আগাই। হ্যাঁ, এরপরের স্ট্রাকচারটা আরেকটু কমপ্লেক্স। সবাই একটু খেয়াল করো, এটা হচ্ছে AM, BN এবং XP টাইপ ক্রিস্টাল স্ট্রাকচার। দেখো কতটা কমপ্লেক্স স্ট্রাকচার ফর সিরামিক, এই জন্যই কিন্তু আমরা এটাকে আলাদাভাবে শিখতেছি। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে 3 ধরনের অ্যাটম আমরা দেখতে পাই, এবং এটার সবচেয়ে কমন বা সবচেয়ে আমাদের আসলে এত ডিটেলস আমরা যাব না, তো আমরা কিন্তু জাস্ট মানে কি বলে ইন্ট্রোডাকশন কোর্স এটা, সো আমরা অল্প অল্প করে কিন্তু শিখতেছি। তো আমরা এই জন্য AMBNXP টাইপের শুধু একটা স্ট্রাকচার সম্পর্কে একটু জানবো, দ্যাট ইজ পারোভস্কাইট স্ট্রাকচার, এবং যার ইউনিট, যার ক্রিস্টাল স্ট্রাকচারের ফর্মুলা হচ্ছে ABX3। ABX3 মানে বুঝছো তো, AO একটা, BO একটা, X 3টা। ক্লিয়ার? আমার কথা কি ধরতে পারতেছো? ইয়েস স্যার। Yes, ওকে, sir. এবার আসো যে ABX3 টাইপের স্ট্রাকচারের সবচেয়ে কমন এক্সাম্পল হচ্ছে বেরিয়াম টাইটানাইট। হোয়াট ইজ বেরিয়াম টাইটানাইট? এটা হচ্ছে BaTiO3। ঠিক আছে, সো BaTiO3 যদি হয়, তাহলে এবার আসো যে এটার কি ইউনিট সেলটা কিরকম আসি এবার। ফার্স্ট অফ অল, BA at cubic corner, O at the center of 6 phase and T at the body center। এই ফিগারটা দেখে কিন্তু ক্লিয়ারলি একদম ডেসক্রাইব করা আছে যে ও হচ্ছে স্যার আগে ও না, আগে বিএ মানে বেরিয়ামটা আসি। বেরিয়াম হচ্ছে একটা সিম্পল কিউবিক স্ট্রাকচার ফর্ম করছে। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এবার আসো, ও হচ্ছে শুধু ফেস সেন্টারে বসছে। ক্লিয়ার? Yes, sir. Yes, আর sir. টিআই হচ্ছে তার বডি সেন্টারে বসছে। দেখছো? তাহলে তুমি যদি বলো যে এটা কি ধরনের স্ট্রাকচার, একজন যদি বলে স্যার এটা তো সিম্পল কিউবিক স্ট্রাকচার, আরেকজন যদি বলে যে স্যার এটা তো ফেস সেন্টার্ড কিউবিক স্ট্রাকচার, আরেকজন যদি বলে কেউ এটা বডি সেন্টার্ড কিউবিক স্ট্রাকচার, সবই রাইট অ্যান্সার। বুঝো নাকি না? Yes, sir. আবার সবই রং, আবার সবই রং। হ্যাঁ, Yes, সো sir. সো তুমি ক্লিয়ারলি কিন্তু বলতে পারবা না ফার্স্ট অফ অল। এবার আসো যে এটা কোঅর্ডিনেশন নাম্বারটা একটু ডিফারেন্ট, কারণ এইখানে 3 ধরনের মানে কি বলে অ্যাটম, 3 ধরনের অ্যাটম আছে, সো এটা কোঅর্ডিনেশন নাম্বারটা একটু খেয়াল করো। ফার্স্টে আসি যে CN বা কোঅর্ডিনেশন নাম্বার অফ অক্সিজেন বা ও। ও কোথায় কোথায় আছে? এই যে এই জায়গাটায় আছে, মানে হচ্ছে এই যে মানে অরেঞ্জ কালার। এবার আসো এইটার কোঅর্ডিনেশন নাম্বার 12, এটা কিভাবে বোঝা যায় বলো দেখি? স্যার উপরেরটা চারপাশে 4টা আছে, তার নিচে আছে 4টা, আর উপরে থাকবে আরো 4টা, 3 4 এটা 5। এটা কিন্তু আগের ক্লাসেরই পড়া, মনে আছে তোমাদের? যে জি স্যার,
হ্যাঁ যে এই Yes, sir. এইটার নিচের প্লেনে আছে 4টা, এর চারপাশে 4টা উপরে আরো এর 4টা। হ্যাঁ এর টাচিং আছে 4টা, এর উপরে আরো 4টা। সো এটার স্ট্রাকচারটা ইজিলি বোঝা যায় 12। আচ্ছা এবার আসো যে বেরিয়াম কিভাবে 6, এটাও একদম ক্লিয়ারলি বোঝা যাওয়ার কথা। দেখো তো বুঝো কিনা বেরিয়ামের যে কোঅর্ডিনেশন নাম্বার 6 Yes, এটা sir. কিভাবে বুঝলাম স্যার 6 বলো? পাশে 6টা অক্সিজেন। হ্যাঁ 6 পাশে 6টা অক্সিজেন, সবাই কি বুঝছি? 6 পাশ না বলে আমরা এইভাবে বলি, যেমন এই কর্নার অ্যাটমটার কথা চিন্তা করি, খেয়াল করো এই বেরিয়ামটার এখানে একটা অক্সিজেন দেখতে পাচ্ছ, এখানে আরেকটা যে ইউনিট সেল আছে খেয়াল করো, তার এখানে একটা আছে, এই ডান দিকে একটা আছে, এর এই সামনে একটা আছে, এই প্রত্যেকটারই মাঝে একটা করে অক্সিজেন আছে। এটা বুঝো নাকি বুঝো নাই? ইয়েস স্যার। এটা যদি বুঝো তাহলে এখন আমরা কয়টা পাইলাম? 4টা পাইলাম না? এখন আর 2টা কই আছে? সরি সরি কি বলতেছি আমি স্যার আমি উপরে টোটাল 3টা স্যার। না না না, আমি একটু ভুল বলছি। এই যে এই একটা মানে হচ্ছে তোমার এই যে ব্লুটার কথা চিন্তা করো, এই ব্লুটার বামে একটা আছে, সামনে মানে এদিকে একটা আছে, পিছে একটা আছে, ডানে একটা আছে, আর উপরে একটা আছে, নিচে একটা আছে। এইভাবে চিন্তা করো, তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। বুঝছো না বুঝো নাই? সবাই কি জি স্যার বুঝছি? বুঝছি স্যার। ওকে। আর বুঝছি। হচ্ছে আর টাইটেনিয়ামেরটা তো একদম ক্লিয়ারলি দেখাই যাচ্ছে, একদম ডট করেই দেওয়া আছে। তো এটা হচ্ছে বিভিন্ন টাইপ অফ মানে কি বলে 3 ধরনের অ্যাটম আছে এবং 3 ধরনের কোঅর্ডিনেশন নাম্বার কিন্তু ডিফারেন্ট। সো এটা বুঝতে হবে যে একটার 12, একটার 6, একটার 6। এখন আসো যে এইটা এই যে যে মানে আমরা মানে কি বলে এই স্ট্রাকচারটা দেখলাম, এটা তো কিউবিক স্ট্রাকচার, মানে কিউবিক বলতে বোঝাচ্ছি যে দেখতে পাচ্ছি কিউব। কিন্তু মজার ব্যাপার কি জানো, এইটার এই যে কিউবিক স্ট্রাকচার থেকে ও টেট্রাগোনাল স্ট্রাকচার ফর্ম করে যদি তার টেম্পারেচারটা 130 ডিগ্রি হয়। কারণ কি এবার আমি বলি তোমাকে, যখনই 130 ডিগ্রির উপরে উঠে যায় এটাকে কুরি টেম্পারেচার বলে, এবং কুরি টেম্পারেচারের যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এই যে যে টাইটেনিয়াম আয়নটা সেইটা একটু উপরের দিকে উঠে যায়। ঠিক আছে, একটু উপরের দিকে যদি উঠে, খেয়াল করো ভালো মতো বুঝবা, এই টাইটেনিয়ামটা আয়ন যদি একটু উপরে উঠে, মানে ধরো একদম বডি সেন্টার থেকে যদি একটু উপরে উঠে, তাহলে পুরো স্ট্রাকচারটাকে একটু উপরে উঠতে হবে না, মানে একটু ইলংগেট হয়ে যেতে হবে না? ইয়েস সবাই স্যার। কি বুঝতে পারছো? Yes, sir. তো ওই ইলংগেশনটা হয় হচ্ছে যখন 130 ডিগ্রির উপরে উঠে। তো এগুলো আসলে ডিটেলসে এই মানে এখন বললেও তোমরা বুঝবা না, এটা আরো ডিটেলসে তোমাদের সিরামিকের উপর কোর্স আছে, তখন তুমি ওখানে আসলে বুঝবা যে কেন উপরে উঠে যায়। মানে আমি জাস্ট ফেনোমেননটা বললাম। হ্যাঁ বলো। একটু মিউট করো, কারো মনে হয় ইয়াটা অন আছে, একটু মিউট করে নাও। ওকে, যেটা বলতেছিলাম যে এরপরে কিউবিক থেকে অর্থরম্বিক বা রম্বোহেড্রাল টাইপও আমরা এই স্ট্রাকচার পেতে পারি যদি একদম লো টেম্পারেচারে যাই। তো আমার কথা এগুলো আসলে এখন বললে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা না, কারণ হচ্ছে আচ্ছা আমি একটু একটা ফোন আসছে আমার একটু ধরতে হবে, সবাই একটু। জি সালাম স্যার। হ্যাঁ জি স্যার। স্যার নাইট্রোজেন হচ্ছে 0.5 1 2 1 2 7 3 7। হ্যাঁ জি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 1 সবচেয়ে বেটার, 0.5 একটু খারাপ আর কি। হ্যাঁ বেজের সাথে অনেক ডিফারেন্স। এর বিএম এর ক্ষেত্রে হ্যাঁ অনেক ডিফারেন্স। তো 2 করলাম, আজকে 3 করব, দেখলে বুঝতে পারবে। 1 এর থেকে 2 স্যার আমি যেটা বুঝলাম, আমি ডাটাটা নিতে পারি নাই সেদিন, তো নেই নাই। তবে যেটা মনে হলো স্যার 1 2 এর মধ্যে 1টা একটু মনে বেটার হইতে পারে আমার জন্য। আমি প্লট করব আজকে, যে আজকে সব ডাটা নিয়ে নিব, আজকে 3 করে নিচের দিকে রাখাটাই ভালো আমারও মনে হয়। হ্যাঁ 1 বেটার স্যার। হ্যাঁ 1 বেটার। আগে স্যার 1টা প্রডিউস করছে তো মনে হয় না? 1 করছে, তাহলে এরপরে স্যার আপনি 0.5 আর 2 করেন, মানে আমার মতো করতে পারেন চাইলে, অথবা 0.25 0.5 0.75 1 এটাও করা যায়। তো এটাতে আবার অনেকগুলো করতে হয় যে। হ্যাঁ খুব একটা পার্থক্য আসবেও না। না না ম্যাক্স হবে না স্যার।
এটাই অবস্থা। 0.512 দেখেন স্যার সব দিক ওরা তো দেখাই নাই যে কত পার্সেন্ট করছে, ওরা খালি কম্পারিজন যায়, মানে ম্যাক্সিমামই এই কাহিনী করছে। হ্যাঁ 3টা স্যার এনাফ, হ্যাঁ অবশ্যই এনাফ স্যার, এটাই করেন স্যার, সমস্যা নেই। আচ্ছা স্যার আজকে আসবেন তো স্যার? হ্যাঁ আমি ওই যে এই যে আমি ক্লাসটা নিয়ে শেষ করে আসতেছি, আমি ফটোগ্যালারি ফ্রি করে আজকে শেষ করব। আচ্ছা সরি আসলে আমি মানে মিউটও করি নাই না, শুনতে পাচ্ছ আমার কথা? ইয়েস স্যার, ইয়েস স্যার শুনতে পাচ্ছি স্যার। ও আচ্ছা হ্যাঁ বলো কি বলতেছিল বলো। অক্সিজেনের কোঅর্ডিনেশন নাম্বারটা একবার বলবেন? অক্সিজেনের কোঅর্ডিনেশন নাম্বার তো একদম সিম্পল, এখান থেকে বামে যাবা, ডানে যাবা, সোজা যাবা, পিছে যাবা, উপরে যাবা, নিচে যাবা, তাইলেই তো হয়ে গেল। আর তোমার 6টা, বুঝছো না? একদম সিম্পল। হ্যাঁ বলো আর কি কোশ্চেন ছিল বলো। আগে আমরা তোমাদের ক্লাস আছে, আমি আরেকটা স্লাইড একটু শেষ করতে চাইতেছি আসলে, নাহলে আমরা আসলে পিছায় যাচ্ছি। যাই হোক হোয়াটএভার। এরপরে দেখো যে আমরা কিন্তু অলরেডি ইন জেনারেল কথাবার্তা বলে ফেলছি, মানে এ এক্স ওইখানে যে কথাটা বলছিলাম এ এক্স টু এ এক্স মানে এ এম বি এন এক্স পি, মানে 3 ধরনের স্ট্রাকচার সম্পর্কে একটু আইডিয়া করে আমরা করে ফেলছি। এখন আমরা যেটা করব যে কিছু সিম্পল আয়নিক সিরামিক দেখবো, শুধুমাত্র সিম্পল আয়নিক সিরামিক। কেন এদেরকে সিম্পল বলে এবার আসি। এবং সিম্পল আয়নিক সিরামিকের সবচেয়ে কমন এক্সাম্পলটা হচ্ছে রক সল্ট স্ট্রাকচার বা সোডিয়াম ক্লোরাইড স্ট্রাকচার। এখন তুমি আমাকে বলতে পারো যে স্যার একটু আগে আপনি আমার সিজিয়াম ক্লোরাইড পড়াইলেন, তাহলে ওইটার সাথে সোডিয়াম ক্লোরাইড আবার ডিফারেন্ট হয় কেমনে? আমি কি বুঝাইতে পারছি কোশ্চেনটা? কিন্তু দেখছো সিরামিক যে কতটা কমপ্লেক্স, এটার অ্যান্সারটা হচ্ছে এটা, যে দেখা গেছে যে সিজিয়াম ক্লোরাইড যেই ধরনের স্ট্রাকচারটা দেয় সোডিয়াম ক্লোরাইড ওই ধরনের স্ট্রাকচার দেয় না। তাহলে এতেই কি তুমি বুঝতে পারতেছো না যে এটা অবশ্যই অবজারভেশনের পরেই এই জিনিসগুলো মানে কি বলে আবিষ্কার হয়েছে? এটাই তো বোঝা যাচ্ছে নাকি? মানে জিনিসটা বুঝতেছো তো যে কেন তাহলে প্রতিটার জন্য ইন্ডিভিজুয়াল, মানে কোনটার জন্য একটা ফিক্সড নাই। এক্স্যাক্টলি এই জন্য ইন্ট্রোডাকশনের স্লাইডটাতে কিন্তু আমি বলে আসছি যে এটা মেটালের থেকে ডিফারেন্ট এবং এটা কমপ্লেক্স। এটা কিন্তু কমপ্লেক্স বলেই আসছি, সো তুমি কিন্তু এতটা ইজি গোয়িং না। আচ্ছা যাই হোক হতে পারে, আমি আগাই। সো সোডিয়াম ক্লোরাইড ইজ দ্য মোস্ট কমন রক সল্ট স্ট্রাকচার, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কথা। আমরা জানি রক সল্টের সবচেয়ে কমন এক্সাম্পল হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এবার আসো এইটার স্ট্রাকচারটা দেখে কি বোঝা যাচ্ছে দেখো তো। এই স্ট্রাকচারের একটা নাম আছে আসলে, আমি যে নামে মানে নাম চিন্তা করি, মানে এটা হচ্ছে এইভাবে চিন্তা করো, দুইটা পেনিট্রেটিং ফেস সেন্টার, না সরি ফেস সেন্টার কিউবিক না, একটা এফসিসি স্ট্রাকচার খেয়াল করো, একটা এফসিসি অফ সোডিয়ামের মধ্যে একটা এফসিসি অফ ক্লোরিন ইন্টারপেনিট্রেটিং অবস্থায় আছে। আচ্ছা এটা কথাটা হয়তো একটু কঠিন লাগছে, আমি একটু ইজি করে দিই। চিন্তা করলে হয়। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, আমি আরেকটু ইজি করে দিই তোমাদের। ফার্স্ট অফ অল এইটা কিন্তু অ্যাকচুয়ালি একটা নেট স্ট্রাকচার। নেট বলতে এখানে যদিও একটা কিউবিক সেল ইউনিট সেল দেখতে পাচ্ছ, বাট আসলে হচ্ছে এটা একটা নেট আকার আছে, লাইক মানে হচ্ছে কন্টিনিউয়াসলি এই যে এই যে সাদা, এই যে কালো, এই যে সাদা, আবার ওই যে কালো, এই যে সাদা, ওই যে কালো, এইভাবে আছে। আবার এখানে উল্টাটা কালো সাদা কালো সাদা, আবার এখানে সাদা কালো সাদা কালো, মানে বুঝতে পারতেছো তো অল্টারনেটিং পজিশনে আছে। এই কথাটা মানে ধরতে পারছো সবাই? আচ্ছা যদি অল্টারনেটিং পজিশনে থাকে, ফার্স্ট অফ অল তুমি যদি শুধু ক্লোরিনেরটা চিন্তা করো, তাহলে ক্লোরিন একটা এফসিসি ফর্ম করছে, এটা তো সবাই বুঝি আমরা। আচ্ছা যদি ক্লোরিন একটা এফসিসি ফর্ম করে, এবার আসো সোডিয়াম নিজেও একটা এফসিসি ফর্ম করছে। এখন তুমি বলতে পারো যে স্যার এটা তো বুঝতে পারতেছি না, কিন্তু বুঝার জন্য যেটা করতে হবে জানো, আরেকটু বড় ভাবে চিন্তা করতে হবে, একটা লাগাইতে হবে স্যার। হ্যাঁ আরেকটা নিতে হবে, তাহলে এক্স্যাক্টলি আরেকটা উপরে নাও বা ডানে নাও বামে নাও, যেখানেই নাও না কেন, মাঝখানে 4টা। হ্যাঁ সবাই কি এই কথাটা ধরতে পারছো যে আসলে সোডিয়াম নিজেও একটা এফসিসি ফর্ম করে? তো সোডিয়াম কি কিউবের এফসিসি ফর্ম করে? কারণ ক্লোরিন তো কিউবের করে, সোডিয়াম তো মনে হয় কিউবের করবে না। কেন সোডিয়াম কিউবের করবে না? একদিকে তো বাঁকা না, বাঁকা করে চিন্তা করতে হবে। আরে বাঁকা তো 3 ডাইমেনশন বুঝার জন্য বাঁকা করে তো স্যার অনেকগুলো স্যার এই ইউনিট সেল থাকতে পারে স্যার। হ্যাঁ অনেকগুলোই তো থাকবে। আমি তোমাকে কি বলছি এবার, আমি জানি না তোমরা ধরতে পারছো কিনা আমার কথাটা। আমি আরেকটা কিউবের অর্ধেক নিতে হবে।
অর্ধেক কেন, তুমি পুরাই নাও। আচ্ছা পিছে একটা কিউব আছে, সেটা নাও না, সেটা নাও না, আমি আরো ক্লিয়ার তা করতে আটটা ইউনিট সেল মিলে এখানে একটা কিউব দেখাচ্ছে সম্ভবত। এর আমি উপরে আরো দেখাচ্ছি, মাঝখানে 5টা রিপিট করলে হয়ে যায়। যেমনে তুমি বুঝো সেমনেই বুঝো, আমার কোনো সমস্যা নাই। এই যে তুমি এটা কি বুঝছো যে এখানে 4টা কর্নারে 4টা পেয়ে গেছি, আর এইটা হচ্ছে ফেস সেন্টারের মাঝেরটা, এটা Yes, বুঝছো sir. নাকি নাকি না? Yes, sir. এই সবাই কি বুঝছো? Yes, sir. Yes, sir. তাহলে এইটা যদি বুঝো তাহলে যে কোনো ফেজেই Yes, এই sir. ঘটনাটা ঘটাইতে পারবা না? Yes, sir. Okay, আচ্ছা sir. এখানে আমি তোমাদের কিন্তু আগেই বলে আসছি যে আমি স্ট্রাকচারে তোমাদেরকে 3 ডাইমেনশনালি কিন্তু দেখাইতে পারতেছি না। এখন তুমি বলতে পারো স্যার ইউটিউবে দেখাইতে পারেন, হ্যাঁ ইউটিউবে দেখাইতে পারি, কিন্তু আমার ক্লাসের টাইমে তো আমি পারি না। এগুলোর জন্য তুমি বাসায় দেখো, তুমি একদম সিম্পল, তোমরা সবাই ইউটিউবে সবাই অনেক এক্সপার্ট, তো ওগুলাতে তোমরা নিজেরা সার্চ দিলেই কিন্তু চলে আসবে যে রক্সল স্ট্রাকচারে 3D ভিউটা কিরকম হবে। এগুলো দেখো, তারপরে কোশ্চেন থাকলে আমার সাথে মানে শেয়ার করো, কারণ আমি যদি এগুলা করি তাহলে আমার এই স্ট্রাকচারে আরো 3-4টা ক্লাস চলে যাবে। আসলে আমরা তো এত ক্লাস পাবো না, তোমরা Yes, নিজেরাও sir. জানো। তো এগুলো একটু বাসায় দেখতে হবে। হ্যাঁ যাই হোক, আমরা আগাই। এটা RC/R এর রেশিওটা একটা ভ্যালু, সেটা হচ্ছে এরকম। যদিও এখন আমাদের এটা কেন এটা সিগনিফিকেন্ট কি আমি এখন পর্যন্ত বলি নাই, পরে বলবো। CN(6) ফর বোথ ক্যাটায়ন্স এন্ড অ্যানায়ন্স, এটাও না বুঝার কিচ্ছু নাই। একটা অ্যাটম ধরবা, তার চারপাশে দেখবা যে 6টা করে আছে, সো এটাও আমার মতে না বুঝার কিচ্ছু নাই। এটা হচ্ছে একটা FCC অ্যারেঞ্জমেন্ট অফ অ্যানায়ন্স উইথ ওয়ান ক্যাটায়ন এট সেন্টার অফ ইচ 12 যাই হোক, এই কথাটাই জাস্ট ব্যাখ্যা এখানে দেওয়া। এখানে বলা যায় 2টা ইন্টারপেনিট্রেটিং FCC ল্যাটিস, সো এটা আমার মনে বুঝতে পারছো। আর আমরা আরেকটা সিম্পল আয়নিক স্ট্রাকচার যদি চিন্তা করি, যেমন ম্যাগনেসিয়াম অক্সাইড, দেখো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড এবং সিজিয়াম ক্লোরাইড, সিজিয়াম ক্লোরাইড বলতেছি কেন, সোডিয়াম ক্লোরাইড, এরা সেম স্ট্রাকচার ফর্ম করে। দেখো যদিও বলতেছি সবাই আলাদা, কিন্তু কিন্তু কিছু কিন্তু মিল আছে। তো এই সিম্পল আয়নিক সিরামিকের মধ্যে যেমন ম্যাগনেসিয়াম অক্সাইডটা একদম হুবহু তোমার সোডিয়াম ক্লোরাইড বা রক সল্টের স্ট্রাকচার ফর্ম করে, যে দেখো সেম এজ দ্যাট ফর রক সল্ট স্ট্রাকচার। সো এটার ডিটেলস কিন্তু আমি আর দেখাইলাম না, কারণ অলরেডি তোমরা সব আগেরটা পড়ছো, এটাও সেম। এখানে শুধুমাত্র ওই এফসিসি স্ট্রাকচারের ক্ষেত্রে যে 2 ধরনের ভয়েড হয়, এই কথাটা একটু ডিটেলস আছে। এটা এখানে আসলে না দিলেও হইতো, না দিলেও পারতাম, বাট এটা তোমাদের ক্লিয়ার করার জন্য একটা ফিগারেই 2টা ভয়েড দেখাই দিছি। তো এটা আমার মনে হয় তোমরা একটু দেখে নিলে বুঝতে পারবা যে ওই যে একটা টেট্রাহেড্রাল ভয়েড আর একটা অক্টাহেড্রাল ভয়েড, দুইটাই দেখানো হয়েছে। তো এটা একটু দেখে নিও। ওকে, আর আমাদের লাস্ট স্লাইড আজকের, এটাই আমাদের লাস্ট স্লাইড। সবাই একটু তাড়াতাড়ি করো, অলরেডি 10টা বেজে যাচ্ছে, আমি এটা শেষ করতেছি। নেক্সট ক্লাস আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইট ইজ লাস্ট স্লাইড। জিরকনিয়াম অক্সাইডের হচ্ছে ZrO2। এখানে যে ঘটনাটা ঘটে, এইটা হচ্ছে জিঙ্ক ব্লেন্ড স্ট্রাকচারটা তোমাদের যদি মনে থাকে, জিঙ্ক ব্লেন্ড মনে আছে, Yes, ZnS, sir. Tetrahedral. হ্যাঁ Yes, টেট্রাহেড্রাল sir. পজিশন এইখানেও এটা সেম। এটা বললে হ্যাঁ টেট্রাহেড্রাল হলে বসে, এখানে সব কয়টা দিয়ে বসে, মানে সব কয়টা হলে বসে। তো ক্যালসিয়াম ফ্লোরাইড যে স্ট্রাকচারটা ছিল মনে আছে, CaF2, Yes, sir. এটার ওইটা মতো। ওইটার আটটা। মতোই। হ্যাঁ ওইটার মতোই এটা, দেখো ZrO2 সেম ওইটাই। ওই যে এই কথাটাই লেখা আছে, তোমরা একটু পড়ে নিও, আমার মনে হয় তোমরা বুঝতে পারবে। সো আমি আজকের ক্লাস এখানেই শেষ করতেছি, আর বাড়ানোর স্যার সময় আমাদের এটা তাহলে সিডিটা হবে হচ্ছে নেক্সট স্যাটারডেতে। নেক্সট স্যাটারডে রাইট। স্যার হ্যাঁ 11টা বাজে। স্যার এই স্লাইডটা কবে পাবো? কখন হবে স্যার? একজন একটু বলো, একজন বল, না বললে আসলে একটু tough। নেক্সট স্যাটারডেতে 11টা বাজে হবে। আমি বলতেছি, ক্লিয়ার করতেছি, নেক্সট স্যাটারডেতে সিটি হবে কনফার্ম। কয়টায় হবে আমি সিআর কে একটু কনফার্ম করে দিব। সিআর এর নাম্বার আমি পেয়ে গেছি অলরেডি। এক নাম্বার কথা, স্লাইডটা দিয়ে দিন। আর সিলেবাসটা সিলেবাসটা হচ্ছে শুধুমাত্র লেকচার 1, যদিও 2 আমি দিতে চাইছিলাম, বাট তোমাদের যেহেতু নতুন টপিক, তোমরা 1এই দাও, বাসায় ভালো মতো 1টা পড়ো। লেকচার 1 আমি অলরেডি তোমাদেরকে দিয়ে দিছি, আর লেকচার 2 আজকেরটা আমি দিয়ে দিব তোমাদের, আজকেই দিয়ে দিব, সমস্যা নেই, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা এখন আমাদের অ্যাবসেন্ট আছে কেউ একজন, আমাকে একটা দিছিল অ্যাপ্লিকেশন, ও দেশের বাইরে যাবা নাকি, ও আসছে? স্যার আমি মনে হয় স্যার রোল 16। হ্যাঁ তুমি কি আসো আপাতত বাংলাদেশে নাকি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তোমার তাহলে তুমি কবে যাবা বা পারবা না কবে, আমাকে একটু জানাই দিও যে আমি ক্লাস করতে পারবো না কবে থেকে, সেটা জানাই দিও, ঠিক আছে? তাহলে থ্যাংক ইউ সবাইকে, আমি অফ করতেছি। স্যার হ্যাঁ বলো। ক্রিস্টাল স্ট্রাকচার নিয়ে স্যার 3টা লেকচার ওটা